সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা একটি ভ্রমণ কাহিনী শোনাতে। তো চলুন গল্পটি আপনাদেরকে শোনাই। স্বাদিকা থাইল্যান্ডের বহু ব্যবহৃত এক শব্দ, যার অর্থ হলো হ্যালো। প্লেনে ওঠা থেকে শুরু করে যেখানেই যাওয়া হোক, এই শব্দের মাধ্যমেই একে অপরকে সম্ভাষণ করে থাইরা। থাই এয়ারওয়েজে আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:40 দেশের বাইরে এটাই আমার প্রথম যাওয়া, তাই উত্তেজনা যেমন ছিল তেমনই ছিল এক অসম্ভব অভিজ্ঞতাকে ছুঁয়ে দেখার ইচ্ছা। আমার সাথে ছিলেন আরও 6 জন সহকর্মী, যাদের দুজনের অবস্থা আমারই মতো, প্রথমবার বিদেশ ভ্রমণ। থাইল্যান্ডে বহু যাতায়াতে অভিজ্ঞ আমার বস সোহেল ভাই ছিলেন এই দলের অগ্রনায়ক, এবং ছিলেন বিদেশ ভ্রমণ যার নেশা আরিফ ভাই, আমার বসের বস, একজন সত্যিকারের ভ্রমণ পিপাসু মানুষ। 2 ঘন্টা আকাশে উড়ে মাটিতে নেমে এলো আমাদের প্লেন সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংককে। থাইল্যান্ড সময় তখন বিকেল 5:40। বিশাল বড় এয়ারপোর্ট, কাস্টমস চেকিং সব শেষ করে 6টায় বাসে উঠলাম। উদ্দেশ্য আয়া বুটিক হোটেল, পাতায়া। কোনো বিমানবন্দর যে এত সুন্দর হতে পারে তা চোখে না দেখে বিশ্বাস করা মুশকিল। চলমান সিঁড়ির মতো এইখানে আছে চলমান পথ, সব কিছু ঝকঝক করছে, দেখে মনে হয় একটা শিল্পী তার ডিজিটাল তুলিতে এঁকেছেন এক মনোরম ছবি। বিমানবন্দর থেকে বের হলেই চোখে পড়ে সাপের মতো ডজন 2 ফ্লাইওভার। দেখে বোঝা মুশকিল কোনটা কোন দিকে গেছে। চোখ ধাঁধানো ফ্লাইওভারের পাশ দিয়ে শা শা করে চলছে ইলেকট্রিক রেল, তাও আলাদা এক ফ্লাইওভারের উপর দিয়ে। 100 কিলোমিটার স্পিডে আমাদের গাড়ি যখন ছুটছিল, তখন আশেপাশের বাড়িগুলো দেখে একটা কথাই মনে হচ্ছিল, মানুষ কি এমন আধুনিক সভ্যতা নিয়েও বাঁচতে পারে? 10-12 তলা বিল্ডিংয়ে সাজানো রয়েছে পার্কিং করা গাড়ি, চিকন চিকন রাস্তার দুপাশে বড় বড় অফিস আর বসতবাড়ি। রাস্তাগুলো কাচের মতো চকচক করছে, প্রতিটি প্লট যেন জ্যামিতির স্কেল দিয়ে মেপে করা। এতগুলো ফ্লাইওভার দেখে ঢাকার 20 ফ্লাইওভারের কথাটা খুব মনে হচ্ছিল। সহকর্মীদের কাছে শুনলাম 80-র দশকে এই ফ্লাইওভারগুলো নাকি বিদেশিরা নিজ খরচে তৈরি করে দিয়ে নিজেরাই তার খরচ তুলে নিচ্ছে টোলের মাধ্যমে। ফ্লাইওভার শেষে বিশাল এক এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি চলেছে পাতায়ার দিকে। 120 কিলোমিটার পথ এই এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ঘন্টা দেড়েকে যাওয়ার পর মিলবে গন্তব্য। পুরো রাস্তায় না আছে জ্যাম, না আছে আমাদের দেশের মতো রাস্তা লাগোয়া হাট বাজার বা মানুষজন। রাস্তার দুপাশে রেলিং দিয়ে ঘেরা, মাঝে মাঝে ছোট ছোট ফ্লাইওভার এক্সপ্রেস হাইওয়ে শাখা প্রশাখা হয়ে বের হয়ে গেছে। রাত 8টায় এলাম পাতায়া। ছোট্ট একটা সমুদ্র সৈকতকে যে কত রকমভাবে আকর্ষণীয় করা যায় তা এইখানে গেলে বোঝা যায়। প্লেন থেকে নেমে একবারও গাড়ির হর্ন শুনিনি, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই সমুদ্রের গর্জনে জেগে উঠলাম, আর একটা লেখা দেখে চোখ বড় হয়ে গেল, পাতায়া নেভার স্লিপস। পাতায়া শহরটি মূলত তৈরি করা এখানে আসা পর্যটকদের আকৃষ্ট করার ইচ্ছা নিয়ে। ছোট ছোট রেস্টুরেন্ট আর পানশালায় ভরা এই ছোট্ট সাজানো শহরটি নানা দেশের মানুষই গম গম করছে। গাড়ি থেকে নেমেই আরিফ ভাই সুমিষ্ট ডাবের জল খাওয়ালেন। অবিশ্বাস্য স্বাদের এই ডাবের জল ছাড়াও নানা ধরনের স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসে আছেন স্থানীয়রা। দাম মোটামুটি কমই। স্থানীয় এক দোকানিদের ইংরেজি বেশ মজার। ডোন্টের পরিবর্তে ডাইরেক্ট নো ব্যবহার করেন এরা। আপনি যদি বলেন আম আছে, না থাকলে উত্তরে দোকানে বলবে ম্যাঙ্গো, নো হ্যাভ। হোটেল চেকিং সেরে বার্গার কিংয়ের বার্গার খেয়ে বের হলাম এক অদ্ভুত জায়গা, ওয়াকিং স্ট্রিট দেখতে। রাস্তার দুপাশে নানা ধরনের খাবার, রেস্টুরেন্ট, পাব, বিভিন্ন ধরনের ক্লাব, ডিস্কো, শো, ম্যাসেজ পার্লার আর আলোর ঝলকানি দেখে চক্ষু একেবারে চড়ক গাছ। পরের দিন
ভোরের আলো ফুটতেই সারি সারি চেয়ার আর ছাতার নিচে ঢাকা পড়ে যায় পুরো সৈকত পাড়। রাস্তার উপরে না আছে ছেঁড়া কাগজের একটা টুকরো, না আছে কোনো আধপোড়া সিগারেটের খণ্ড। দিনের আলোয় সাগর যেন এক নতুন লাবণ্যে ভরিয়ে তুলেছে নিজেকে। এক পাশে প্যারাশুট আর অপর পাশে দুরন্ত স্পিড বোট, আর মাঝখানে আমি। সাঁ করে আকাশে উড়ে নিচের সাগর দেখার রোমাঞ্চকর খেলা, এটার নাম হচ্ছে প্যারাগ্লাইডিং। অদ্ভুত সেই অভিজ্ঞতাটা শেষে আমরা বড় একটা স্পিড বোট নিয়ে ছুটলাম কোরাল আইল্যান্ডের দিকে। ছোট্ট আর চমৎকার এই দ্বীপটাতে নানা ধরনের আনন্দদায়ক অভিজ্ঞতা নেবার সুযোগ আছে। পেছনে সবুজ পাহাড় আর সামনে নীল সাগর। পানির নিচে নেমে সাগরের জলজ প্রাণী দেখার বা ওয়াটার স্ক্রুটিং বা সাগরে নেমে হইচই করে মেতে থাকার সুযোগ আছে এখানে। আর কেনাকাটা করার সুযোগ সে তো আছেই। আইল্যান্ড থেকে ফিরে আমাদের হোটেলের পাশে অবস্থিত বাংলাদেশি এক রেস্তোরাঁয় বাংলা খাবার খেলাম। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যার আলোয় আবার নিজেকে মেলে ধরলাম পাতায়া সাগর তীরে। সাগরের তীর ঘেঁষে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যার একটি পাতায়া বিয়ার গার্ডেন। এই হোটেলে সোহেল ভাইয়ের সৌজন্যে আমরা থাই ফুড দিয়ে ডিনার করলাম। থাই স্যুপ যে এমন সুস্বাদু হতে পারে তার স্বাদ না পেলে বিশ্বাস করা মুশকিল ছিল। নানা রকম মাছ ভাজি, চিংড়ি, হরেক রকম সবজি আর অমায়িক পরিবেশনা, এক কথায় অসাধারণ। খাবার শেষে সাগরের পাশে দাঁড়িয়ে লু হাওয়ায় যখন বাড়ি খাচ্ছিল আমার মাথার চুলগুলো, তখন এক পাশে বড় বড় আলোর অক্ষরে লেখা পাতায়া সিটি, অপর পাশে সাগরে উঁকি দিচ্ছিল অর্ধেক চাঁদ। মনে হচ্ছিল চাঁদ যেন আজ সাগরে এসে রূপের পাল্লা দিচ্ছে হেসে, রাত যেন তার সাক্ষী হতে বসেছে আজ উঠান পেতে। রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাত ৩টায় যখন হোটেলে ফিরছি, তখন সাগর সৈকতে দেখি দিনের আলোর মতো ফ্লাড লাইটের তলে এক ঝাঁক চড়ুই পাখি খেলা করছে। এত রাতে পাখিগুলোর এমন বিচরণ দেখে তাদের কানে কানে খুব বলতে ইচ্ছে করছিল, সে কি রে দুষ্টু, তোদেরও ঘুম নেই চোখে? পাতায়ার সাথে সাথে তোরাও জেগে আসিস বুঝি। 18 সেপ্টেম্বর সকালে পাতায়া ছেড়ে একটা মাইক্রো বাসে আমরা রওনা হলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দিকে। দিনের আলো তখন সবে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা সবুজ গাছগুলোকে জাগিয়ে তুলছে। রাস্তার ডান পাশে সারি সারি নারকেল ক্ষেত, পিছনে ফেলে আমাদের গাড়ি চলছিল সামনের দিকে। ব্যাংককে এসে প্রথম চোখে পড়ল ট্রাফিক জ্যাম। অবশ্যই আমাদের দেশের মতো রিকশার জ্যাম নয়। কে কাকে পেছনে ফেলে আগে যাবে তা নিয়েও কামড়াকামড়ি নেই। বেলা 12টায় আমরা এলাম সুকুমবিত নামের ব্যাংককের এক ব্যস্ততম এলাকায়। বিদেশি পর্যটকদের অধিকাংশই ওঠেন ব্যাংককের এই অঞ্চলটিতে। বাংলাদেশ থেকে আগেই অনলাইনে হোটেল বুকিং করা ছিল আমাদের। সুকুমবিতের সোই 11 অর্থাৎ 11 নম্বর রাস্তায় অবস্থিত গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেলে আমরা উঠলাম। ইন্ডিয়ান আর বাংলাদেশিরা এই সোই অর্থাৎ রাস্তাগুলোতে বেশি থাকেন। অনেকগুলো বাংলাদেশি সেলুন, টেইলার্স, খাবার হোটেল আছে এখানে। সোই 3, সোই 5 অর্থাৎ বেজোড় সংখ্যার যে রাস্তাগুলো আছে সেখানেও আছে বিদেশি পর্যটক। কোনো রাস্তায় আরবের লোক, তো কোনোটাতে আছে আফ্রিকান নিগ্রোরা। রাস্তার অপর পাশে সব জোড় সংখ্যার রাস্তা, সোই 2, 4, 6 ইত্যাদি। দুপুরের খাবার শেষে আমরা বের হলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার MBKতে কেনাকাটা করতে। বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক তৈরি হওয়ার আগে এই মার্কেট ছিল এশিয়ার বৃহত্তম। আমাদের দেশ এদিক থেকে এগিয়ে আছে ভেবে বেশ ভালো লাগলো। হোটেল থেকে শপিং সেন্টারে যাওয়ার পথে প্রথমবারের মতো উঠলাম স্কাই ট্রেনে। প্রথমে নানা স্টেশন থেকে সিয়াম স্টেশন, তারপর রেল পরিবর্তন করে পৌঁছাতে হয় ন্যাশনাল স্টেডিয়াম স্টেশনে। স্টেশনে নেমে শপিং মলের সাথে সংযুক্ত ব্রিজে ভর করে সোজা প্রবেশ করলাম টোকিও মার্কেটে। টোকিও মার্কেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম MBK সেন্টারে। সিয়াম নামে যে স্টেশনে আমরা ট্রেন পরিবর্তন করেছিলাম, থাইল্যান্ডের প্রাচীন নামও ছিল এই স্টেশনের নামে নাম। শপিং সেন্টারে ঢুকেই বোঝা গেল কত আধুনিক উপাদান দিয়ে এই শপিং সেন্টারটি তৈরি করা হয়েছে। দাম দর করে কেনার সুযোগ আছে, ভাঙা ভাঙা ইংরেজি আর ক্যালকুলেটর দিয়ে পণ্যের মূল্য বুঝে নেওয়ার ব্যতিক্রমী সুযোগ।
6 তলা অবধি আছে গাড়ি পার্কিং সুবিধা, আর আছে বিনামূল্যে শপিং ব্যাগ জমা রাখার সুব্যবস্থা। ট্যাক্সি ক্যাব, বাস কিংবা টুকটুক এক ধরনের পরিবহন যা দেখতে আমাদের দেশের ব্যাটারি চালিত গাড়ির মতো। এই ধরনের পরিবহন দিয়েও শপিং সেন্টারে যাওয়া যায় যদি ট্রাফিক জ্যাম বাদ না সাধে। শপিং শেষে হোটেলে ফিরেই আমরা গেলাম আমাদের হোটেল থেকে একটু দূরে সই 12 অবস্থিত V8 ফুড কর্নারে রাতের খাবার খেতে। বাইরে তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। আগের রাতেই পাতায়া বসে ঠিক হয়েছিল ব্যাংককে আমাদের নৈশভোজ করাবেন আমাদের আরও 2 জন বস, রফিক ভাই আর শাহানুর ভাই। বৃষ্টি ভেজা রাতে 1 ফুট করে লম্বা 2টো অমৃত স্বাদের মাছ ভাজি আর নানা রকম সবজি চিংড়ি স্যুপ দিয়ে ডিনার শেষ হলো আমাদের। এই রেস্টুরেন্টের পাশেই আরও একটি বড় ডিপার্টমেন্টাল শপ আছে যার নাম রবিনসন্স। এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক বেশ বেশি হলেও অধিকাংশ খুব কোয়ালিটিফুল ব্র্যান্ডের পণ্য। রাতের ব্যাংকক যেন আলোর বন্যায় ভেসে যাওয়া এক বিশাল রাজপ্রাসাদ। প্রতিটি পাব, রেস্টুরেন্ট, পানশালা, ডিস্কোতে লোক গিজগিজ করছে। অক্লান্ত পরিশ্রম আর বিনয়ী ব্যবহার দিয়ে থাইরা মন কেড়েছে বিদেশি পর্যটকদের, আর যার মাধ্যমে আয় করে নিচ্ছে তাদের মোট জিডিপির প্রায় 7 ভাগ অর্থ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যখন ভাবছিলাম ঠিক তখনই এক ট্যাক্সি চালকের ডাকে পেছন ফিরলাম। স্যার, ডিস্কো ডিস্কো, শক 39, শক, ফ্রি ট্যাক্সি ক্যাব, ফ্রি ফ্রি। শেষ দিন সকাল থেকেই যার যার মতো বের হওয়ার সুযোগ পেলাম আমরা। আমার এক কলিগ রকি ভাই গেলেন সাফারি পার্ক দেখতে। সাফারি পার্কটি দেখার মতো অনেক পশু পাখি ও পশু পাখিদের বিভিন্ন শো দেখার সুযোগ আছে, আর আছে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেবার এক অফুরান আনন্দ। আমি আর আমার এক কলিগ দীপক দা গেলাম শহরটি শেষবারের মতো ঘুরে দেখতে আর কিছু কেনাকাটা। এদিন সূর্যের তাপ ছিল অনেক বেশি। সিয়াম গিয়ে দেখলাম এক বৌদ্ধ মন্দিরে গান আর উপাসনা চলছে। থাইদের ধর্মীয় ভক্তি বেশ প্রবল বলেই মনে হলো। অনেকগুলো হাতির মূর্তি সাজানো রয়েছে এই মন্দিরে। একগুচ্ছ জ্বলন্ত ধূপকাঠি মাথায় ঠেকিয়ে উপাসনায় রত এক কলেজ পড়ুয়া ছেলের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। ছেলেটির ইংরেজি উচ্চারণ চমৎকার। ভিনদেশীদের জন্য থাইল্যান্ডের ভাষা শেখাটা বেশ কঠিন। প্রতিটি শব্দের উচ্চারণ আর উচ্চারণের টানের উপর নির্ভর করে শব্দের অর্থ। এক মা বা পম শব্দ দিয়ে 1 ডজনের বেশি অর্থ বোঝানো সম্ভব। এদিন ডালিমের রস আর সুমিষ্ট আম খেয়ে মুগ্ধ হলাম। পুরো শহর জুড়ে সুপেয় পানির ব্যবস্থা চোখে পড়ার মতো। ঘুরতে ঘুরতে বেশ কিছু ছবি উঠিয়ে নিলাম স্মৃতির স্মারক হিসেবে। বিকাল থেকেই ঢাকা ফেরার আয়োজন শুরু হলো। গোছগাছ যখন চলছিল তখন একে একে মনে পড়ল ব্যাংকক ঘুরতে এসে আমার বস সোহেল ভাই থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। যেমন এয়ারপোর্টে ডলার এক্সচেঞ্জ রেট কম পাওয়া যায়, স্থানীয়দের সাথে খুব বেশি মাখামাখি না করাই ভালো, নির্দিষ্ট জায়গার বাইরে সিগারেট খেলে 2000 বাত, বাংলা টাকায় প্রায় 5000 টাকা জরিমানা, মানিব্যাগ থেকে কোনো বাত বের করার সময় ভালো মতো দেখে নেওয়া কোনটা কত বাতের নোট ইত্যাদি। রাতের খাবার খেলাম আমরা হোটেলের পাশেই অবস্থিত বাংলাদেশি রেস্টুরেন্ট সোনারগাঁওতে। হোটেলের রান্নাটা চমৎকার। ব্যাংককের এই শেষ ডিনারটি স্পন্সর করলেন দীপক দা। পরের দিন সকাল 10:40 ছেড়ে যাওয়ায় থাই এয়ারওয়েজ TG 321 ফ্লাইটে আমরা ঢাকা ফিরব। হোটেল থেকে বের হলাম 7:30টায়। মাইক্রোবাসে যখন যাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল অনেক কিছুই দেখা হলো না। ফুকেট, ফ্লোটিং মার্কেট, কত কিছুর গল্প শুনেছি। যাক, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় তো, এই ভেবে সান্ত্বনা পেতে হলো। বিমান যখন ঢাকার আকাশে তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। এয়ারপোর্টে নেমে ঘড়ির কাঁটা 1 ঘন্টা কমিয়ে নিলাম আর মনে মনে ভাবলাম, ইস, 1 ঘন্টা সময়ের পার্থক্যর মতো থাইল্যান্ডের সকল উন্নতি সূচকের সাথে বাংলাদেশের পার্থক্য যদি এত অল্প পরিমাণ হতো। অন্তত ঘোরের মাঝে কাটিয়ে আসা 4টা দিন নিয়ে এত কিছু লেখার প্রয়োজনই হতো না তখন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই দীর্ঘ লেখাটি শোনার জন্য। সামনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।